এই বায়োমেট্রিক পদ্ধতিতে এই প্রথম না, এটা যদি আপনাদের মনে থেকে থাকে, এটা ওই যে আমাদের আবুল কালাম আজাদ যখন ডিজি হয়ে আসলো, এসে ও তো আইটির মানুষ ছিল, ও বায়োমেট্রিক চালু করে দিল সারা দেশে। ঠিক আছে, খুব ভালো জিনিস, ভালো কাজ করছে। এবং বায়োমেট্রিক এমন একটা জিনিস যে এই ঢাকায় বসে ডিজি যদি মনে করে যে ওই কমিউনিটি ক্লিনিকে আমার সিএসসিবি কয়টায় হাজির হয়েছে, এখান থেকে মনিটর করতে পারবে, ওখানে লাগবে না, এখান থেকে করতে পারবে। ফলাফলটা কি হলো, কয়দিন পরে দেখা গেল যে বায়োমেট্রিক মেশিনগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা খেয়াল করেছেন কিনা, কয়েক মাস আগে খুলনা মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে ঘটনাটা কি ঘটেছিল? খুলনা সরকারি মেডিকেল কলেজে একদিন সকালবেলা উঠে বায়োমেট্রিক দিতে গেছে, ডাক্তাররা দেখে বায়োমেট্রিক মেশিন নেই। আচ্ছা, মেশিন নেই, মেশিন গেল কোথায়? সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা করো, ট্রেস করো। কলেজের এক স্টাফ দেখা গেল সে বায়োমেট্রিক মেশিন স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিয়ে চলে যাচ্ছে। ধরা হলো সেটা, সে বলল অমুক স্যার আমার বলছে, তার সরাসরি সে হচ্ছে ড্যাবের এক বড় নেতা, সে তাকে নির্দেশ দিয়েছে। এটা এই 3-4 মাস আগে খুলনার মতো জায়গার গল্প আপনাকে বলছি, ঠিক আছে? এখন এই ঘটনা যে ঘটবে না, কারণ বায়োমেট্রিটা তো একটা পদ্ধতি, সেইটার ব্যবহার করতে হবে আমাকে। তো এই ব্যবহারটা কি করবে? এক নম্বর কথা হচ্ছে, আমি ধরলাম যে ওখানে ভাঙাচোরা হলো না, প্রত্যেকে বায়োমেট্রি দিয়ে ঢুকলো। আমাদের এখানে মানে একটা উদাহরণ দিয়ে বলে, আমাদের এখানে কিন্তু বায়োমেট্রি আছে, ঠিক আছে? এবং আমাদের এখানে বলা আছে প্রতি 3 দিন যদি তুমি লেট আসো, পরপর 3 দিন পরপর, মানে মানুষের বিপদ আপদ হতে পারে না, বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু পরপর 3 দিন তুমি যদি লেট আসো, তাহলে 1 দিনের বেতন কাটা যাবে। বেতন করার আগে বায়োমেট্রিক রিডিং এর রিপোর্ট চলে যায় অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস ওই হিসেবে বেতন করে দেয়, কারোর কোনো নেই, ইনভলভমেন্ট নেই, ঠিক আছে? ওই রকম যদি একটা কিছু করে সরকার, যে তখন সিরিয়াস, হ্যাঁ, 8টা, ঠিক আছে? এখন সেটা সরকার করবে কিনা, কে করবে, কোন পর্যায়ে করবে, সেগুলো কিন্তু এখনো কেউ বলেনি আমাদেরকে। কিন্তু কেনা শুরু হয়ে গেছে, আবার ওই গল্প আবার ওইখানে আসছে কিনা, কেনাকাটার কমিশন, বুঝছেন আপনি? মানে আমরা ঘুরে ফিরে কেনাকাটাতে যাচ্ছি, আমি কেনাকাটাটাকে খারাপ বলছি না, কিন্তু একটা জিনিস যখন আমার কাছে আসবে, সেটা কি করে ব্যবহার হবে, তার পুরা নীতিমালা তৈরি না করেই কেনাকাটাতে ঢুকে গেছে। হয়তো ওনারা নীতিমালা করেছে, আমি জানি না, কিন্তু কথা হচ্ছে যে এটা ব্যবহার করতে গেলে আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো না, আমরা এর পেছনে প্রচুর কোটি টাকা খরচ করেছি। তখন অবশ্য আর এক দুর্নাম ছিল বাজারে, যে জয়ের প্রতিষ্ঠান থেকে এগুলো কিনতে হতো, তো পার্সেন্টেজটা আরো উপরে যেত আর কি। এখন কোন গল্প কোথায় থেকে যাবে আমি জানি না। তবে এর পাশাপাশি 79 কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো তো তারা কি করার জন্য? এইটা যে 79 কর্মকর্তা নিয়োগ কালকেই দিয়েছে, আমি দেখলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখতে, এই 79টি কর্মকর্তা তাদেরকে একটা চেকলিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, তারা ইন্সপেকশন করবে, এই তো কথা। আচ্ছা, আমি লিস্টটা দেখি নাই, কিন্তু আমি ধরে নিচ্ছি এর আগে এরকম অতীতে এরকম লিস্ট আমি বহু দেখেছি। আমি ধরে নিচ্ছি যে এই কর্মকর্তাগুলো হচ্ছে অধিদপ্তর এবং মন্ত্রণালয় মিলিয়ে, ঠিক আছে? এখন যখনই অধিদপ্তর এবং মন্ত্রণালয় মিলিয়ে এই 79 বা 80টা, তাহলে তখন দাঁড়াবে কি জানেন তো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিটাকে এর ভিতরে ঢোকাতে হবে, তাহলে আপনি সংখ্যায় পারবেন না তো। এখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যাচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স তদারক করতে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারের অনেক নিচেই। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কিতে সমস্যাটা হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কাহিনী তো লম্বা, ইন্সপেকশনের কাহিনী কিন্তু আমাদের এখানে খুব লম্বা কাহিনী হবে। ও যে দেখলো যে মাত্র 4টে ডাক্তার আছে, না কথার কথা 7টা ডাক্তার থাকার কথা, ও যে 4টে পেল, আর 3টে কোথায়? ও তো এসে রিপোর্ট করবে 3টা অনুপস্থিত।
কিন্তু সেই তিনটের একটা হয়তো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ডেপুটেশনে পড়তে এসছে, লিগাল। আর একটাকে হয়তো ডেপুটেশনে মুগদা হাসপাতালে অ্যাটাচ দেওয়া হয়েছে, লিগাল। ঠিক আছে, এখন ওই জিনিসটা তো বের করতে পারবে না। ফলে আপনি মানে এই যে যারা এই কাজ করছে তারা মনে করছে যে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের যারা ইন্সপেক্টিং কর্মকর্তা হচ্ছে তারা সব জানে, কিন্তু সব জানে না তারা। ঠিক আছে, ওষুধ কতগুলো থাকার কথা ছিল, কতগুলো আছে ওষুধ। মানে আমরা তো এই 3-4টে জিনিস দিয়ে তো বোঝার চেষ্টা করবো যে সেবা প্রদানকারী গুলো আছে কিনা, ওষুধপত্র আছে কিনা, যন্ত্রপাতি গুলো কাজ করে কিনা, ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। খুব মোদ্দা কথা ধরলে 4-5টে জিনিস দিয়ে তো আমরা দেখবো। আছে এখন ও যে দেখলো টয়লেট খুব নোংরা, তো সে রিপোর্ট করে দিল টয়লেট নোংরা। ও একবারও পাতা উল্টায় দেখবে না যে 31 শয্যা বেশি, 31 কেন 50 শয্যা বেশি উপজেলা হেলথ কমপ্লেক্সে আমার সুইপারের পদ হচ্ছে 5টা, পরিচ্ছন্ন কর্মী। আপনি খেয়াল করে দেখেন 5টা। আউটডোর ইনডোর ইমার্জেন্সি 24 ঘন্টা 7 দিন চালাতে হবে, 5টা দিয়ে করা যায়? সকালে 2টো, দুপুরে 2টো, রাত্রে 2টো আপনি দিলেন। আচ্ছা, রাত্রে 2টো, একটা ইমার্জেন্সিতে থাকতে হবে সবসময়। ইমার্জেন্সি রুগী ধরেন একটা রুগী আসলে ইমার্জেন্সি, আর একটা লেবারে, এর ভিতরে আর একটা রুগীর বমি টমি করে খারাপ করে ফেলেছে। এই যে আমরা যদি 16-17টা স্পেশালিস্টের পোস্ট ক্রিয়েট করতে পারি, তাহলে 10টা সুইপারের পোস্ট ক্রিয়েট করতে পারি কেন? এক, সেই সুইপার আবার নিয়োগের পদ্ধতি কি করেছে এখন সরকার? আউটসোর্সিং। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, মানে পদে পদে সমস্যাটা কোথায়? আউটসোর্সিং করা মানে কি? আমি কন্ট্রাক্টর, আমি আপনার কাছ থেকে 100 টাকা নেব, ওকে 80 টাকা দেবো, নাহলে আমি তো লাভ থাকবে না। এখন ও আবার 60 টাকা দিয়ে আরেকটা হায়ার করে, তুই আমার হয়ে কাজ করিস, তাহলে সে কতটুকু কাজ করবে? তারপরে এই যে লোড। ঠিক আছে, আজকাল তো জাত সুইপাররা চাকরি পায় না, ওই এই চেয়ারম্যানের ভাই, কমিশনারের ভাইগনে, তারাই তো চাকরি পায়। তো তারা চাকরি পেলে পরে তারা তো নিজে কাজ করে না, আরেকজন দিয়ে কাজ করায়, কথা হচ্ছে আর কি। ও এসে রিপোর্ট করে দিল হাসপাতালে টয়লেটে ঢোকা যাচ্ছে না, মন্ত্রী যেগুলো দেখে বেড়াচ্ছে। কিন্তু মন্ত্রী কখনো বলছে না যে আমি সুইপারের পদ বাড়াবো। ও উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারের উপরে চড়াও হচ্ছে, তোমার টয়লেট নোংরা কেন, অ্যাজ ইফ ইউএচএফপিও নিজে পরিষ্কার করবে। ফলে এরা ইন্সপেকশন করে প্রথম গল্প হবে কি যে এই যে 79টা বললেন না, বা 69, যাই হোক 70টা, এই 70টা অফিসার যদি প্রত্যেক মাসে একটা করে রিপোর্ট প্রডিউস করে, ভিজিট করে সেটা রিপোর্ট দিবে, তো রিপোর্টটা পড়বে কে? 70টা রিপোর্ট পড়ার সময় কার? শুধু পড়লে হবে না, সেই অনুযায়ী অ্যাকশন নিতে হবে। এটা করতে পারবে না, ওই কাগজগুলো কিছুদিন পর সে ধরে বিক্রি করবে। আপনি খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে কি যে খাজনার চেয়ে বাজনা বেশি। বাজনা এই যে পত্রিকা এসে গেছে, সরকার ডাক্তারদের থাকার জন্য বায়োমেট্রিক দিচ্ছে, ইন্সপেকশন টিম পাঠাচ্ছে, হইচই পড়ে যাচ্ছে, কিন্তু অশ্বডিম্ব হবে। 3 মাস পরে গিয়ে দেখবেন কিছুই ঘটছে না। ঠিক আছে, সমস্যা হচ্ছে এইখানে আমাদের, মানে কোনোটাই আমরা পরিকল্পিতভাবে করছি না, এবং পরিকল্পিতভাবে না করার কারণে এখানে একটু হাত দিচ্ছি, ওখানে একটু হাত দিচ্ছি, সেখানে একটু হাত দিচ্ছি। আপনি চিন্তা করেন, এই যে মন্ত্রী ছুটে বেড়াচ্ছে, এই বয়সে এত পরিশ্রম করছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ দিই। ওনার বয়স তো কম না, 72-73 হবে কমপক্ষে। ঠিক আছে, তো উনি আজকে কোটচাঁদপুরে, তো কালকে লক্ষ্মীপুরে, পরশুদিন শরণখোলা, ফিজিক্যালি কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন, কিন্তু ওনার কাজ তো এটা না। উপজেলায় ডাক্তার আছে কিনা, টয়লেট পরিষ্কার আছে কিনা, এটা দেখা দিলে তো সিভিল সার্জন আছে। সিভিল সার্জন যদি না পারে, তাহলে বিভাগীয় পরিচালক আছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আছে। উনি যদি এটা দেখে, তো এই বাহিনী রাখার দরকার কি? এগুলো সব দেখবেন তো বাড়ি যাকেরা, আপনি দেখেন। ওনার উচিত ছিল সিস্টেম ডেভেলপ করা,
6 মাস হয়ে গেছে, তো কোনো সিস্টেমের দিকে কিন্তু হাত পড়ছে না। খালি মুখে 1 লাখ কর্মী নিয়োগ করা হবে, 25,000 মিডওয়াইফ করা হবে, সব কিন্তু হবের গল্প। আমি যে আরেকদিন কোথায় যেন বলেছিলাম যে দেখেন এই হবে বলে আরো 6 মাস কাটিয়ে দেওয়া যাবে, বছর খানেক পর কিন্তু লোকজন হিসাব চাইবে। ভাই 5 বছরের মেয়াদ হবে বলে 1 বছর কাটাই ফেলছে, এখন আর হবে বলা যাবে, এখনো হয়েছে কিনা তাই বলেন। লোকজন তো 6 মাস পর হিসাব চাওয়া শুরু করবে, এখনই হিসাব চাওয়া শুরু করবে। উনার এই কাজটি করা উচিত ছিল। উনি নিজে সবকিছু, মানে যে ম্যানেজার সে সবকিছু জানবে এমন কোনো কথা না, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ম্যানেজারের কাজ হচ্ছে অন্যদেরকে দিয়ে কাজটা করানো। তো উনি স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশের যে কোনো বিশেষজ্ঞকে উনি ডাকলে সে খুশি মনে যে ওনাকে পরামর্শ দেবে। উনি আগে ঠিক করতেন যে আমি উপজেলাতে সেবাটা ঠিক করব। আমি যে কিছুদিন আগে মধ্যে কোন পত্রিকায় লিখেছিলাম যে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজে যে বললেন না যে উনি গ্রামে ডাক্তার রাখতে চান, তো ওইটা আমি লিখেছিলাম যে গ্রামে ডাক্তার ডাকতে গেলে কি করতে হবে। এখন উনি যদি মেডিকেল কলেজ তৈরি করেন আর উপজেলা হেলথ কমপ্লেক্স 100 বেডের করেন, তাতে উপজেলা ডাক্তার রাখতে পারবেন না, মেডিকেল কলেজে চলে আসবে। তাহলে ওনাকে কি নিয়ম করতে হবে যে পানি নিচের দিকে গড়াবে না, উপজেলাতে বিশেষজ্ঞ পদগুলো ফিল আপ না করে ওই বিশেষজ্ঞ ডিস্ট্রিক্টে ফিল আপ করা যাবে না, ডিস্ট্রিক্টের পদগুলো ফিল আপ না করে ওটা মেডিকেল কলেজে করা যাবে না। তাহলে আমার রোগী বিশেষজ্ঞ সেবা নিতে উপজেলায় থেকে যাবে। এখন হচ্ছে এটাকে উল্টা, ঢাকা মেডিকেলে ফাঁকা, টান দাও। মুন্সিগঞ্জ হাসপাতালে ফাঁকা, টান দাও লোহজং থেকে, পানি নিচের দিকে গড়াচ্ছে, জিনিসটা ঘুরিয়ে দিলে হয়ে গেল। আর আমি তো উপজেলাতে অনেক স্পেশালিস্ট চাচ্ছি না, আমার একটা করে উপজেলাতে স্পেশালিস্ট দিলেই হলো। ডিস্ট্রিক্ট হাসপাতালে 2-3টা করে আছে, মেডিকেল কলেজে 5-7টা আছে, তো তোরা ভাই 5-7টা নিস না, তোরা 2টা নে, আমার উপজেলা একটা করে দে, জেলাতে ন্যূনতম একটা করে দাও। সেখানে আটকে যাচ্ছে। বুঝাতে পারছি আপনাকে এই জিনিস। আমি যদি একটা একটা করে ওরকম বিতরণ করি তাহলে কিন্তু আমার অভাব নেই। আমি বললাম যে অভাব নেই, আমার সমস্যা হচ্ছে বিতরণের সমস্যা। ওই যে ডাক্তার সব ঢাকা চট্টগ্রামে বসে আছে, যে কারণে আমার কুড়িগ্রাম বা ময়মনসিংহে নেই, বরিশালে নেই। ওই একই গল্প। আমার বিশেষজ্ঞ যে কম আছে আমার, তাহলে একেবারে যে নেই তা না, কিন্তু এটি খুবই কঠিন। আমি এই উপজেলাতে ডাক্তার রাখার জন্য মানে হেন রাস্তা বাংলাদেশে আমরা করি নাই, মানে এক্সেপ্ট ডাক্তার নিয়ে যে পুলিশ গার্ড দিয়ে রাখা। বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট ছিল, ওটার সাথে আমি জড়িত ছিলাম। সেটাতে বলা হয়েছিল যে এই অ্যানেস্থেসিয়া, আমরা মাতৃমৃত্যু হার কমানোর জন্য সব উপজেলাতে সিজারের ব্যবস্থা করতে হবে, সরকারকে বলা হয়েছিল। হ্যাঁ করবো টরবো। এই যে 500টা আমার উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, এইখানে যদি অ্যানেস্থেসিওলজিস্ট এবং গাইনোকোলজিস্ট 6 মাস থাকে, তাহলে এই যে $10 মিলিয়ন তুমি পাবা এক্সট্রা। এখন টাকা নাকের উপর ঝুলাই রেখে কথা বলা হয়েছিল, সেটাও স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য মহাপরিচালক করতে পারেনি। সমস্যাটা কোথায় বুঝছেন? আমরা চাই সবাই গ্রামে যাক, শুধু আমার ভাগ্নেটা যাবে না, আমার ভাস্তাটা যাবে না, আমার মেয়েটা যাবে না, ঠিক আছে? অথচ এই বাংলাদেশে আপনারা এখন শুনলে অবাক হবেন, কারণ অনেক বহু পুরনো। এই যে টি.এ. চৌধুরী সাহেবের নাম শুনছেন না? টি.এ. চৌধুরী সাহেবকে রংপুরে বদলি করা হয়েছিল, চিন্তা করতে পারেন, উনি রংপুরে জয়েন করেছিলেন। এই যে আমাদের নূর নবী সাহেব পরে ডিজি হেলথ হয়েছিলেন, বরিশালে বদলি করা হয়েছিল, উনি বরিশালে যে জয়েন করছিলেন, মানে 1987 সালের কথা বলছি আমি। তখন একটা নীতিমালা তৈরি করা হয়েছিল যে যারা দীর্ঘদিন ধরে ঢাকায় আছে প্রফেসর, তাদেরকে সব ঢাকার বাইরে দিয়ে দেওয়া হবে, আর ঢাকার বাইরে যারা দীর্ঘদিন ধরে আছে তারা ঢাকায় আসবে, এবং ডানে বাঁয়ে কান্নুর দিকে তাকানো হয়নি। সবাই যখন বুঝছে যে আরে নিয়ম অনুযায়ী তো হচ্ছে, তদবির যে প্রথম দিকে হয়নি তা না, হয়েছে। তদবির হওয়ার পর যখন তদবির দেখা গেল যে কাজ হচ্ছে না, ইমপ্লিমেন্ট হলো, সেটা ধরে রাখা যায়নি, সেটা আলাদা কথা। কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে আমরা ইচ্ছা করলেই উপজেলাতে ডাক্তার রাখতে পারি, বিশেষজ্ঞ ডাক্তারই রাখতে পারি।
শুধু ওই বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিশ্চয়তা দিতে হবে যে তোমার প্রতি আমি অবিচার করছি না, তোমার মতো সবার প্রতি একই বিচার। আমরা যদি ন্যায্যতার সাম্যতাটা মানে দেখাতে পারি, ডেমনস্ট্রেট করতে পারি, ডাক্তার যদি দেশের বাইরের মানুষ না, গ্রামে যে থাকবে না কেন? গ্রামে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না? হ্যাঁ, কিন্তু সে যদি মনে করে যে আবার একবারে গ্রামে ফিরলে আমাকে আর গ্রাম থেকে উঠে আসতে দেবে না, 10 বছর পরে হলেও আমাকে তদবির করে আসতে হবে, তো তদবির যদি করবে তো এখন থেকেই করি। আপনি ওই নিশ্চয়তা দাঁড় করাতে পারলেই কিন্তু ডাক্তার থাকবে, কিন্তু আমরা এটা করতে পারছি না।